প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের আজকে বোঝাবো পশ্চিমবঙ্গের জলবায়ুর কিছু প্রশ্ন উত্তরের ধরন আর কিছু ছোট ছোট বিষয়গুলো বা ঘটনাগুলো আমাদের পশ্চিমবঙ্গের জলবায়ুতে দেখা যায়, সেগুলোর কিছু ব্যাখ্যা করব। আগের দুটো ক্লাসে আমরা পশ্চিমবঙ্গের জলবায়ুর প্রকৃতি, বৈশিষ্ট্য, বৈচিত্র্যের কারণ, ঋতু বৈচিত্র্য ইত্যাদি নিয়ে পড়েছি। আজকে আমরা আর বাকি কয়েকটা ছোট ছোট টপিক নিয়ে আলোচনা করব। তোমরা মন দিয়ে শুনবে এবং খাতা পেনটা সামনে রেখে যখন তোমরা এই ভিডিওটা দেখবে একটু তুলে নেবে। অসুবিধা হলে কোন কোন জায়গায় অসুবিধা হচ্ছে আমাকে একটু নক করবে, পরবর্তীকালে কমেন্টের মাধ্যমে অথবা আমাকে ফোনের মাধ্যমে জানাবে। যাই হোক, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের জলবায়ুতে কতগুলো স্থানীয় ঘটনা ঘটে। যেমন তিনটে ঘটনা আমরা পশ্চিমবঙ্গ জলবায়ুতে প্রায় দেখতে পাই। মেন তিনটে: এক, কাল বৈশাখী; এক নম্বর ঘটনা। 2 নম্বর ঘটনা আশ্বিনের ঝড়। 3 নম্বর ঘটনা পশ্চিমী ঝঞ্ঝা বা ঝামেলা। পশ্চিমী ঝঞ্ঝা বা ঝামেলা। আর একটা ছোট বিষয় রয়েছে, সেটা হচ্ছে লু আর ডিপ্রেশন। অর্থাৎ লু ও ডিপ্রেশন জানতে হবে, তো আমরা মেনলি এই তিনটে ভালো করে জানবো 2 নাম্বার অথবা 3 নাম্বারের মতন করে। 3 নাম্বারে পড়ে না, 2 নাম্বারের মতন করেই আমরা জানবো। এটা অবশ্যই তোমাদের ক্লাস 9-এ ক্ষেত্রে কিন্তু ইম্পর্টেন্ট। 2 নাম্বারে অবশ্যই পড়তে পারে যে কোনো একটা। তোমাদের স্কুলে প্রশ্ন হোক বা কোনো প্রশ্ন কেন হোক, যাই হোক না কেন, সেখানে 3টে প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন কিন্তু স্থান পেয়ে যায়। আর যদি প্রশ্নটা নাও দেওয়া হয়, ছোট প্রশ্ন অবশ্যই কিন্তু থাকবে এই 3টে টপিক থেকে। ফলে তোমরা এই 3টে টপিকটা কিভাবে ঘটছে বা ঘটনাগুলো কীভাবে ঘটছে একটু জেনে নেবে। 2 নাম্বার করতে 3 নাম্বার মতন, 2 নাম্বার অথবা 3 নাম্বার মতন করে আমরা জানবো। প্রথম যে টপিকটা আমরা আজকে আলোচনা করবো বা জানবো সেটা হচ্ছে কালবৈশাখী। বুঝতেই পারছো, কালবৈশাখীর সময় কিন্তু আমরা এখন ক্লাস নিচ্ছি লকডাউন কন্ডিশনে, বাড়িতে বসে তোমাদের ক্লাসগুলো কিন্তু সার্ভিস দিচ্ছি বা সার্ভাইভ করছি। এই লকডাউন কন্ডিশনটা কিন্তু কালবৈশাখীর সময় ঘটেছে। আর কালবৈশাখীটা কি বা কখন ঘটে আমরা আলোচনা করছি। এখন আমরা কালবৈশাখী নিয়ে আলোচনা করতে গিয়ে প্রথম জানবো কনসেপ্টটা, তারপর পয়েন্টটা। কনসেপ্টটা জেনে তারপরে পয়েন্টটা কীভাবে লিখবো বা পরীক্ষায় কীভাবে লিখতে হয় সে পয়েন্টটা বলে দেবো। কিন্তু আগে কনসেপ্টটা আমরা জানবো যে কালবৈশাখীটা কী। একে ইংরেজিতে বলে নর ওয়েস্টার। ইংরেজিতে কী বলে? নর ওয়েস্টার। নর ওয়েস্টার মানে নর ফর নর্থ, আর ওয়েস্টার মানে ওয়েস্টার্ন দিক থেকে আসে বলে বাড়িটা, ওয়েস্টার্ন থেকে ওয়েস্টার আর কি, নর্থ ওয়েস্টার্ন। অর্থাৎ শর্টে বলা হয় নর ওয়েস্টার বা কালবৈশাখী। এই কালবৈশাখী জিনিসটা কি না, কালবৈশাখী কখন দেখা যায় বা কোথায় দেখা যায় আমাদের জানতে গেলে প্রথমে পড়তে হবে। লিখে নিয়েছো ইংলিশটা? একটু মনে রাখবে, ইংলিশগুলো একটু টার্মগুলো মনে রাখবে বা লিখে রাখবে। আমরা কি জানবাম না এই কালবৈশাখী কীভাবে সৃষ্টি হয় বা কোথায় হয়। আমরা পশ্চিমবঙ্গে যদি এই পশ্চিম দিকটা দেখি, পশ্চিম দিকটা মানে বুঝতেই পারছো পুরুলিয়া বাঁকুড়ার দিকটা এবং বীরভূমের কিছু অংশ এই দিকটা যদি দেখি, পশ্চিমবঙ্গে যদি এই পশ্চিম দিকটা দেখি, পুরুলিয়া, সমগ্র পুরুলিয়া এবং আমাদের বাঁকুড়া আছে এবং ঝাড়গ্রাম আছে এবং পশ্চিম বর্ধমান আছে, পশ্চিম মেদিনীপুর, একটা ঝাড়গ্রাম আছে, এটা পুরুলিয়া আছে, এটা বাঁকুড়া আছে,
এখানে বর্ধমান আছে, বর্ধমান বিশেষ করে পশ্চিম বর্ধমান, এখানে বীরভূম আছে, অর্থাৎ বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিমবঙ্গের কিছু অংশ নিয়ে আমাদের মালভূমি অঞ্চল, অর্থাৎ এইটা হচ্ছে পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চল বা মালভূমি অঞ্চল। এই মালভূমি অঞ্চলটা মেনলি ল্যাটেরাইট মাটি দ্বারা তৈরি বা সৃষ্টি, অর্থাৎ এখানে ল্যাটেরাইট মাটিটা দেখা যায়। তাহলে কি বললাম, এই অঞ্চলটাতে ল্যাটেরাইট মাটিটা দেখা যায়। তো ল্যাটেরাইট মাটির একটা ক্যারেক্টার এমনই যে এই মাটিটা দিনের বেলা তাড়াতাড়ি উত্তপ্ত হয়ে ওঠে, সূর্যরশ্মিকে বেশি শোষণ করে, অর্থাৎ দিনের বেলা বেশি উত্তপ্ত হয়ে ওঠে ল্যাটেরাইট মাটি। অর্থাৎ এটা আমরা ফিজিক্সের ভিউতে দেখেছি যে বস্তু যত তাড়াতাড়ি তাপ শোষণ করতে পারে সে বস্তু তত তাড়াতাড়ি বা তত পরিমাণ তাপ বিকিরণ করতে পারে। তাই দুপুরের মধ্যে এই ল্যাটেরাইট মাটি অঞ্চল, বিশেষ করে পশ্চিমে মালভূমি অঞ্চল বা ছোটনাগপুর মালভূমি আছে, ঝাড়খণ্ড বিহার রয়েছে, এখানে ছোটনাগপুর মালভূমি রয়েছে, প্লাস আমাদের পশ্চিমবঙ্গের পশ্চিম দিকেও তো ঝাড়খণ্ডের মালভূমির অংশ বিশেষ। ফলে এই অঞ্চলের পুরোটা ল্যাটেরাইট মাটি বা লোহিত মাটি দ্বারা গঠিত হওয়ার জন্য এই মাটিটা দুপুর 12টা-1টার মধ্যে প্রচুর উত্তপ্ত হয়ে ওঠে। কোন সময়টা আমরা যদি দেখি, এপ্রিল মে মাস, এপ্রিল বা মে মাস যদি আমরা লক্ষ্য করি, যেটাকে আমরা গ্রীষ্মকাল বলি, যেটাকে আমরা কী কাল বলি, গ্রীষ্মকাল। অর্থাৎ গ্রীষ্মকালে, অর্থাৎ এপ্রিল মে মাসে বলতে পারি, গ্রীষ্মকালে বা এপ্রিল মে মাসে বাংলায় আমরা কি বলি, বৈশাখ মাস, ওই সময়টা বৈশাখ মাস থাকে। অর্থাৎ এই চলছে এখন বৈশাখ মাস চলছে, এপ্রিল মাস চলছে জানো তো। এপ্রিল মে মাসে অর্থাৎ গ্রীষ্মকাল, অর্থাৎ বৈশাখ ঋতুতে কি দেখা যায়, এই পশ্চিম মালভূমি অঞ্চল তথা ছোটনাগপুর মালভূমি অঞ্চলে একটা দুপুর 2টা-2:30টার মধ্যেই কিন্তু বায়ু খুব উষ্ণ হয়, হালকা ঊর্ধ্বগামী হয়ে গভীর নিম্নচাপ সৃষ্টি হয়। তাহলে কি বললাম, গুছিয়ে বললে হবে, পশ্চিমবঙ্গের পশ্চিমে এপ্রিল মে মাসে অর্থাৎ গ্রীষ্মকালে বাংলার বৈশাখ মাসে দেখা যায় এই অঞ্চলটাতে গভীর নিম্নচাপ দেখা যায় প্রায় দুপুরবেলা বা 2টা-2:30টার মধ্যে, এবং বিকেলের মধ্যে নিম্নচাপে কিন্তু পরিণত লাভ হয়, অর্থাৎ নিম্নচাপটা যথেষ্ট ভালোভাবে সৃষ্টি হয়। ফলে এই জায়গায় যখন লো প্রেশার তৈরি হবে, এই জায়গায় লো প্রেশার তৈরি হবে বা নিম্নচাপ, তাহলে পাশাপাশি জায়গা থেকে কী হবে, পাশাপাশি জায়গা থেকে শীতল বায়ু বা আর্দ্র বায়ু ছুটে আসবে, ছুটে এসে ওই জায়গা শূন্যস্থানে পূরণ করার চেষ্টা করবে, হ্যাঁ কি না। যেখানে নিম্নচাপ হবে সেখানে বায়ু উষ্ণ হালকা হয়ে উপরে উঠে যায়, ফলে সেখানে একটা ভ্যাকেন্ট বা ব্ল্যাঙ্কস তৈরি হয়, ফাঁকা স্থান। সেই ফাঁকা স্থান, বায়ুর ফাঁকা স্থান তৈরি হয়, সেই ফাঁকা স্থান পূরণ করার জন্য বায়ুর প্রবাহের নিয়ম অনুযায়ী উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে বায়ুটা ছুটে আসবে। ফলে নিম্নচাপের দিকে বায়ু ছুটে আসবে পাশাপাশি অঞ্চল থেকে, ছুটে আসলে বিশেষ করে কোন বায়ু কোন জায়গা থেকে আসে না, এখানে রয়েছে সমুদ্র রয়েছে, আমরা জানি এখানে সমুদ্র রয়েছে, বঙ্গোপসাগর, সমুদ্র থেকে সমুদ্র বায়ু অর্থাৎ আর্দ্র বায়ু, এখানে সমুদ্র মানে আরো আমাদের বঙ্গোপসাগর রয়েছে, এখানে সমুদ্র থেকে সমুদ্র বায়ু কোন দিকে যাবে, এই নিম্নচাপ অঞ্চল দিকে যাবে। কারণ আমরা স্থলবায়ু সমুদ্রবায়ু পড়ার ক্ষেত্রেও দেখেছি যে দিনের বেলা স্থলভাগ উষ্ণ হয়, আর সারাদিন ধরে উষ্ণ হতে হতে নিম্নচাপ হয় দিনের বেলা, আর বিকেলবেলা অর্থাৎ দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যা পর্যন্ত সমুদ্র থেকে আর্দ্র বায়ু এবং উষ্ণ বায়ু, আর্দ্র উষ্ণ বায়ু ওই মালভূমি অঞ্চলের দিকে বা স্থলভাগের দিকে প্রবেশ করে। অর্থাৎ বঙ্গোপসাগর থেকে আর্দ্র সামুদ্রিক বায়ু প্রবেশ করছে জলীয় বাষ্প নিয়ে, এবং এখানে নিম্নচাপ থাকার জন্য এই পশ্চিমবঙ্গ উপর দিকটা মানে বিহারের উপর থেকে, উত্তরপ্রদেশের উপর থেকে শীতল বাতাস, যাকে বলে নর্থ, কোন দিক নর্থ মানে উপর দিকটা যেন একটা উত্তর দিক, আর এই দিকটা হচ্ছে পশ্চিম দিক, এই উত্তর পশ্চিম দিক থেকে একটা শীতল বাতাস কিন্তু আসছে। দেখো উত্তর দিকে একটা পশ্চিম দিক, উত্তর পশ্চিম দিকে শীতল বাতাস, এখান থেকে জলীয় বাষ্পপূর্ণ আর্দ্র বাতাস ঢুকছে, দুটো ভিন্নধর্মী বাতাস, এটাকে বলা হয় কি শীতল বাতাস, ভারী বাতাস, কিন্তু এই উষ্ণ বাতাস আর্দ্র বাতাস, এইটা ঢুকে এখানে কিন্তু কুণ্ডলী অর্থাৎ পাক খেতে 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 উপর দিকে ওঠে। অর্থাৎ হঠাৎ করে কি দেখতে পাচ্ছি, স্থানীয় একটা জায়গায় বা স্থানীয় কারণে স্থানীয় জায়গায় কি হচ্ছে না, দুটো ভিন্নধর্মী বায়ু মিলিত হয়ে ঘূর্ণবাদ সৃষ্টি করলো। ঘূর্ণবাদ মানে দুটো বায়ু মিলিত হয়ে পাক খাচ্ছে, অর্থাৎ বায়ু কেন্দ্রমুখী হচ্ছে এখানে, হয়ে উষ্ণ হয়ে উপর দিকে উঠছে, অর্থাৎ এখানে ঘূর্ণবাতের সৃষ্টি হলো।
ঘূর্ণবাতের ফলে কি হয়, ওই বিকেলবেলা 4টা-5টার দিকে চারিদিক থেকে বাতাস ছুটে আসে এবং এখানে প্রবল বায়ু প্রবাহ হয় এবং বায়ু ঘূর্ণন বেগে কিন্তু উপর দিকে উঠতে থাকে, অর্থাৎ বায়ু এখানে কেন্দ্রমুখী এবং ঊর্ধ্বগামী হয়, অর্থাৎ ঘূর্ণবাতের সৃষ্টি হয়, অর্থাৎ একটা ঝড়ের সৃষ্টি হয়। এই ঝড়টাই হচ্ছে বাংলার কাছে বৈশাখ মাসে দেখা যায় বলে বা বৈশাখ মাসে ঘটে বলে আমরা কাল বৈশাখী বলি। এবার কেন কাল বলছি, ওই ঝড়টা আমাদের কি করে, মানুষের জনজীবনে কিছুটা ক্ষতি করে। কি ক্ষতি করে না, জনজীবনে ক্ষতি করে বলতে যে এই অঞ্চলে যখন বায়ু ছুটে আসে তখন ঘূর্ণবাত তৈরি হয়, নিম্নচাপ তৈরি হয়, ঘূর্ণবাত হয় এবং প্রবল প্রবল বেগে ছুটে আসে, তখন কিন্তু আমাদের এই স্থানীয় এলাকায় কি হয় না, ঘর বাড়ি নষ্ট হয়। মানে ওই ঝড়ো হাওয়াতে প্রচুর বেগে তো বাতাস আসে, ঝড়ের হাওয়াতে কী হয়, প্রচুর বৃষ্টি হয়। বৃষ্টির পরিমাণ যদিও হয় একটু অল্প, কিন্তু গ্রীষ্মের সাপেক্ষে যথেষ্ট বৃষ্টি। গরমের সাপেক্ষে ভেবে দেখো, গরমে বৃষ্টি হয় না একটা, না কালো বৃষ্টির জন্য বিকেলে বৃষ্টি হচ্ছে, তো আমাদের কাছে তৃপ্তি। যাই হোক, দুটো জিনিস আছে, একটা অভিশাপ আছে ওর, আর একটা আশীর্বাদ আছে। অভিশাপ যদি ভাবি তাহলে ক্ষতির কথা ভাববো, আর আশীর্বাদ বলে ভালোর কথা ভাববো। অভিশাপটা কি না, অভিশাপটা হচ্ছে এই সময় যখন কালবৈশাখীটা হয় বৈশাখ মাসে এই অঞ্চলে, তখন অভিশাপ বলতে ওই ঝড়ো হাওয়ায় বাংলার মাটির ঘরবাড়িগুলো নষ্ট হয়, গাছপালা নষ্ট হয়, বিদ্যুতের খুঁটি বা যান চলাচল বিঘ্ন ঘটে, বিদ্যুতের খুঁটি নষ্ট হয়, যান চলাচল বিঘ্ন হয় এবং অনেক সময় দেখা যায় প্রাণঘাতীও ঘটে, কারণ ওই সময় বজ্র বিদ্যুৎটাও হয়। কেন ওই নিম্নচাপের উপরে কিউমুলো নিম্বাস মেঘ বলে একটা মেঘ তৈরি হয়, ক্লাস 8-এ পড়েছ, বজ্র ঝড় যুক্ত মেঘ, ওই মেঘ থেকে বেশি বজ্র ঝড় এবং বৃষ্টি হয়। এই বজ্রঝড় মেঘটা এখানে তৈরি হলে, অর্থাৎ থান্ডারস্টর্ম তৈরি হলে, ইংরেজিতে থান্ডারস্টর্ম বলে, তৈরি হলে এখানে কি হয় না, অনেক সময় বজ্র আঘাতে অনেক মানুষ মারা যেতেও পারে বা যায়, গবাদি পশুও মারা যায়। তাহলে দেখা যাচ্ছে প্রাণহানি ঘটছে, কিছু অর্থনৈতিক ক্ষতি হচ্ছে ওই সময়টা। এটা অভিশাপ দিক থেকে ভাবছি, কিন্তু আশীর্বাদ দিক থেকে ভাববো, এত গরম, এত গ্রীষ্মের দাবদাহ, সেই গ্রীষ্মের দাবদাহ থেকে অনেকটা কী পাই আমরা, স্বস্তি পাই। বৃষ্টি হয়ে গেলে মানে আমরা এই সময় আম কুড়াতে ছুটি, বিশেষ করে বাংলার ছেলেমেয়েরা, আমরা ছোটোবেলায় যখন থাকতাম বা এখন তোমরাও দেখবে এই সময় ঝড় হাওয়া হলে আম গাছে গোড়ার দিকে আমরা চলে যাই, গ্রামের ছেলেরা বিশেষ করে, যে কে 2-4টা বেশি আম গুড়াইবে সেটালে কম্পিটিশান, যে ছোটো ছোটো হামসি করবো অথবা আচার করবো। ছোটোবেলা দেখেছি ওই বৈশাখী মাসে কাল বৈশাখী বিকেলবেলা হবে, আর আমাদের মধ্যে একটা আনন্দ বিশাল তৈরি হবে। অর্থাৎ এত তীব্র গরম থেকে যেন একটা স্বস্তি পাওয়া যায়, একটা আরামদায়ক পাওয়া যায় ওই ঠান্ডা বাতাসটা এলে, ঝোড়ো হাওয়াটা এলে। এবং সেদিন কি হয়, অনেকটা তাপমাত্রা এগুলাপে 10 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যায় কিন্তু, অর্থাৎ আবহাওয়াটা কিন্তু মনোরম হয়। এছাড়া ওই গ্রীষ্মকালীন যে চাষগুলো, জায়দ শস্য চাষ হয়, আমরা জলসেচ দিয়ে চাষটা করি, তবে ওই সময় বৃষ্টি হলে কিছুটা জলের যোগানটাও নিশ্চিত হয়। অর্থাৎ বলতে চাইছি কিছু আশীর্বাদ আছে, অভিশাপ আছে, এই হচ্ছে ব্যাপার। আমরা পয়েন্ট দিয়ে পড়বো, পয়েন্ট দিয়ে কীভাবে পড়বো, প্রথমে কাল বৈশাখী কী জিনিসটা কী, অর্থাৎ সংজ্ঞাটা ভেবে পড়বে, কোন দিক থেকে আসে, তার নামটাও নরওয়েস্টে কেন হয়েছে, সংজ্ঞাটা ওখানে সংজ্ঞাতে বলে দিবে কাকে বলে, কালবৈশাখীটা কাকে বলে, যে এটা একটা ক্রান্তীয় ঘূর্ণবাত, ভারত পশ্চিমবঙ্গের অমুক জায়গায় অমুক সময় উত্তর পশ্চিম থেকে আসা অমুক বায়ু এখানে কিছু ঝড়টা তৈরি করে। সংজ্ঞাটা দিলে, সময়কাল দিলে কখন হয় বুঝতে পারছো, এপ্রিল মাসে হয়। স্থানটা দিলে কোথায় হয়, পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে হয় দিলে। আর কি দিবে তুমি, বৈশিষ্ট্য দিতে পারো, প্রভাব দিতে পারো, কি দিতে পারো, প্রভাব। গতিবেগ দিতে পারো, যে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগ হয়, 30 থেকে 50 কিলোমিটার গতিবেগ হয়, এবং এ কী করে, কতটা ক্ষতি করে, কতটা ভালো করে, প্রভাবে লিখে দিতে পারো, তাপমাত্রা কতটা কমিয়ে দেয়। অর্থাৎ আমরা পয়েন্ট দিয়ে ব্যাপারটাকে বুঝিয়ে দেবো, সময়কাল, স্থান, প্রভাব এবং সংজ্ঞা। আমরা এইভাবে পয়েন্ট দিয়ে বুঝিয়ে দেবো, 2-2 অবশ্যই পাবো, কিন্তু অনেকটা বেশি হয়ে যাচ্ছে। তোমরা যদি এমনি 3-4 লাইনে যদি লিখেও দাও কনসেপ্টটা, সেখানেও 2-2 দিতে বাধ্য, শুধু কনসেপ্টটা ক্লিয়ার হতে হবে। প্রচুর পয়েন্ট দিলে যে নাম্বার পাওয়া যাবে তার ব্যাপারটা নয়। ভূগোলের ক্ষেত্রে দেখেছি প্রচুর পয়েন্ট দিতে হয়, বা দিলে মাস্টারমশাইরা খুব আনন্দিত হয়, কিন্তু কনসেপ্টটাও ক্লিয়ার দরকার, শুধু পয়েন্ট ছুটালে হয় না, কনসেপ্টটা ক্লিয়ার। কেউ হয়তো 3-4 লাইন লিখেছে, কিন্তু এত কনসেপ্টটা সুন্দর ক্লিয়ার লেখে, সেখানে 2-2 দিতে মাস্টারমশাইরা বাধ্য হয়, পয়েন্টের কোনো প্রয়োজন হয় না তখন। এবার যাই হোক না কেন, কনসেপ্ট আগে ক্লিয়ার রাখো, তারপরে তুমি পয়েন্ট দাও। এই 2 নম্বর বিষয়ে আসবো আমরা। পশ্চিমবঙ্গের কালবৈশাখী পড়ালাম, এবারে যে বিষয়টা আমরা নিয়ে আলোচনা করব, কালবৈশাখীর পর ছিল সম্ভবত আশ্বিনের ঝড়।
আমরা আশ্বিনের ঝড় নিয়ে পড়ব। নামকরণটা দেখো, আর নামটা দেখেই কিন্তু নামকরণ হয়ে যাচ্ছে, যে আশ্বিন মাসে যে ঝড় হয় তাকে আশ্বিনের ঝড় বলে। কাল বৈশাখী যেমন ছিল, যে কাল বৈশাখী ছিল যেমন কেমন, যে বৈশাখ মাসে যে ঝড় হয় তাকে কাল বৈশাখী বলে, এবং সে বিধ্বংসী বা ক্ষতি করে বলে তাকে কাল নামে ডাকা হয়, তাই কাল বৈশাখী। কারণ আশ্বিনের ঝড়, আশ্বিন মাসে যে ঝড় তাকে আশ্বিনের ঝড় বলে। এটা তো আমরা বুঝি না, এইভাবে আমরা কিন্তু সহজে বুঝে নিতে পারবো। এই জন্য আমরা প্রথমে জানবো যে আশ্বিনের ঝড় কখন হয়। যদি আমরা পরিষ্কার সময়টা দেখি তাহলে অবশ্যই বলবো আশ্বিনের ঝড়টা হয় কোন সময়টা, না আশ্বিন মাসে, অর্থাৎ অক্টোবর নভেম্বর মাস ইংরেজির, আর বাংলার হয় কোন সময়টা, আশ্বিন মাসে। আশ্বিন মাসে এক কোন সময়টা হয় বললাম, কোথায় হয় না বঙ্গোপসাগরে সৃষ্টি হয়। বঙ্গোপসাগরে ঝড়টার সৃষ্টি, কিন্তু প্রভাবটা বলে উপকূল অঞ্চলে। প্রভাবটা কোথায় পড়ে, উপকূল অঞ্চলে বেশি প্রভাব পড়ে। উপকূল অঞ্চলে বেশি কি বলে প্রভাব সৃষ্টি হয় বঙ্গোপসাগরে, আর প্রভাবটা পড়ে কোথায়, উপকূল অঞ্চলে। তার প্রভাবটা পড়ে, ঝড়ের প্রভাবটা পড়ে। ঠিক আছে, এবারে এটা কেন হয়, প্রশ্ন হচ্ছে কেন, কেন সৃষ্টি হবে। না আমরা পশ্চিমবঙ্গের ম্যাপটা ছোট করে যদি একটু আঁকি, যদি আঁকি দেখা যায় যে বর্ষাকালে দক্ষিণ পশ্চিম মৌসুমে প্রবেশ করে। বর্ষাকালে কি হয় না, এই সময় দেখা যায় যে দক্ষিণ পশ্চিম মৌসুমে প্রবেশ করে, দক্ষিণ পশ্চিম মৌসুমে প্রবেশ করে বর্ষাকালে, মানে জুন জুলাই মাসে। প্রবেশ করতে 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 তার দমটা কিন্তু ফুরিয়ে আসে, মানে জলে আসপর শেষ হয়ে আছে মৌসুমি বায়ু। অর্থাৎ মৌসুমি বায়ু জুন জুলাই মাস ভালো বৃষ্টি ঘটালো, আগস্টও বৃষ্টি ঘটালো, আগস্টের পর যখন সেপ্টেম্বর মাসটা আসবে, কি বলছি সেপ্টেম্বর মাসটি আসবে, তখন সেপ্টেম্বর মাসে কি চলে আসবে অনেকটা কি হয়ে যায়, শেষ হতে হতে মৌসুমি বায়ু কিন্তু দুর্বল হয়ে যায়। তখন একটা প্রত্যাবর্তনকারী মৌসুমি বায়ু ব্যাক করে, যেটা ওই উচ্চ পার্বত্য অঞ্চলে শীতল অঞ্চল থেকে কিন্তু বায়ুটা ব্যাক করে। কেন ব্যাক করে না, জুন জুলাই মাসে সূর্য উত্তর দিকে ছিল, ফলে পশ্চিমবঙ্গ উপর দিকটা উষ্ণ ছিল, নিম্নচাপ ছিল, তাই মৌসুমি বায়ু ঢুকেছে। যখন জুলাই মাসের পর সেপ্টেম্বর সূর্য নিরক্ষরেখা দিকে চলে গেল, আগস্ট বা সেপ্টেম্বর, তারপর অক্টোবর নভেম্বর আসবে, সূর্য অলরেডি দক্ষিণ দিকে যাওয়া শুরু করে দিয়েছে। অর্থাৎ এখানে উষ্ণতা কমে গেছে, দক্ষিণ ভারতে মানে আমাদের পশ্চিম উপরটা উষ্ণতা কমে যাচ্ছে, কারণ সূর্য চলে গেছে নিচের দিকে। তাই উষ্ণতা কমে গেলে এই অঞ্চলে উচ্চচাপ তৈরি হবে, উচ্চচাপ মানে শীতল অঞ্চল তৈরি হবে। উচ্চচাপ বলে আর কি হবে, মৌসুমি বায়ু যাওয়ার আর টান থাকবে না, যাওয়ার ইচ্ছে থাকবে না, তখন এক ধরনের মৌসুমি বায়ু ব্যাক করবে, ফিরে আসবে। তার নাম হচ্ছে প্রত্যাবর্তনকারী মৌসুমি বায়ু। লিখে রাখো, প্রত্যাবর্তনকারী মৌসুমি বায়ু। ভাষাটা কি বললাম দেখতে হয়তো পাচ্ছ, নাম বলে দিচ্ছি। প্রত্যাবর্তনকারী মানে ফিরে আসা, গেলাম গিয়ে সেই জায়গা থেকে ঘুরে আসাকে বলে প্রত্যাবর্তন। প্রত্যাবর্তনকারী মৌসুমি বায়ু নামে কিন্তু এই অক্টোবর মাসের দিকে নভেম্বর মাসের দিকে ফিরে আসছে। কিন্তু তখনও কিন্তু জলীয়স্পূর্ণ বাতাস ঢোকা পুরোপুরি বন্ধ হয়নি, অর্থাৎ সমুদ্র বায়ুটা, অর্থাৎ যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ঢুকছিল সে কিন্তু পুরোপুরি যাওয়াটা বন্ধ হয়নি, অর্থাৎ অল্প পরিমাণে কি যাচ্ছে, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু যাচ্ছে। আর একটা মৌসুমি বায়ু, ওই মৌসুমি বায়ু কি হচ্ছে, প্রত্যাবর্তনকারী মৌসুমি বায়ু রূপে ব্যাক করছে। তাহলে জিনিসটা কি হলো, তাহলে বোঝা যাচ্ছে যে একটা সমুদ্র বায়ু মানে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু অল্পভাবে ঢুকছে, যেটাকে আমরা সামুদ্রিক বায়ুও বলবো, সামুদ্রিক বায়ু ঢুকছে, আর একটা বায়ু প্রত্যাবর্তন করছে। কি করছে, প্রত্যাবর্তন, এর নাম হচ্ছে প্রত্যাবর্তনকারী বায়ু, মৌসুমি বায়ু। তাহলে প্রত্যাবর্তনকারী কি হয়েছে, মৌসুমি বায়ু আসছে। তাহলে দুটো বায়ু, একটা শুষ্ক বায়ু, একটা আর্দ্র বায়ু। তাহলে আর্দ্র একটা শুষ্ক, দুটো ভিন্ন ভিন্ন বায়ু একসাথে কিন্তু বঙ্গোপসাগর বরাবর, বিশেষ করে এই সাগর বরাবর, এই বরাবর বঙ্গোপসাগর বরাবর কি হবে না মিলিত হবে। হলে দুটো বায়ুর মিলিত হওয়ার ফলে এখানে স্থানীয় একটা ঘূর্ণবাদ সৃষ্টি হবে, যাকে আমরা বলবো ডিপ্রেশন। যাকে আমরা কি বলি, লিখে রাখো, ডিপ্রেশন বলে একটা ভাষা বলেছিলাম, ডিপ্রেশন,
DEPRESSION। এই ডিপ্রেশন সৃষ্টি হলো কেন না ফিরে আসা প্রত্যাবর্তনের মৌসুমী বায়ু আর ঢোকা সামুদ্রিক বায়ু দুটো মিলিত হয়ে একটা স্থানীয় ঘূর্ণবাত তৈরি হচ্ছে, যার নাম হচ্ছে ডিপ্রেশন বলছি। এই ডিপ্রেশন জনিত কারণে এখানে কিন্তু একটা নিম্নচাপ তৈরি হয়, অর্থাৎ কুণ্ডলী তৈরি হয়, অর্থাৎ স্থানীয় নিম্নচাপ বা ঘূর্ণবাত সৃষ্টি হয়। কি তৈরি হয়? ঘূর্ণবাত। এই ঘূর্ণবাতটাই হচ্ছে উপকূলে ধারে অর্থাৎ বঙ্গোপসাগরে কিংবা তার উপকূলে কি তৈরি হলো, এবং প্রভাবটা বলবে কোথায়, যেহেতু আমরা ম্যাপে আবার ম্যাপটা দেখাচ্ছি। মোটামুটি আঁকছি যে দেখা যাচ্ছে এইখানে ঢোকার সময় আর ব্যাক করার সময় দুটো মিলে দেখানো ঘূর্ণবাত তৈরি হয়েছে। ফলে এইখানে কিন্তু যে নিম্নচাপটা তৈরি হলো সেই নিম্নচাপের প্রভাবটা পড়বে কোথায় না এই উপকূলীয় অঞ্চলে পড়বে। অর্থাৎ আশ্বিন মাসে বিশেষ করে আমাদের শারদীয়া উৎসবের সময় অর্থাৎ দুর্গাপূজার সময় তোমরা দেখবে প্রায় ঘূর্ণিঝড় হয়, কিন্তু এমনকি ওই সময় আমরা পুজো দেখতেও যেতে পারি না, আমাদের সমস্যায় পড়তে হয়। যাই হোক, সেই সময়টা কি না আশ্বিন মাসে ঝড়টা হচ্ছে, তাই নাম হচ্ছে আশ্বিনের ঝড়। আর এই ঝড়টা ডিপ্রেশন জনিত কারণে হচ্ছে, এটা মনে রাখবে। যদি কারণ পড়ে তাহলে এইভাবে লিখতে হবে। তবে এই ঝড়টা আশ্বিন মাসের ঝড়টা কি প্রভাব বিস্তার করে একটু জানবো। প্রভাব বলতে ভালো কিছু নেই, খারাপের প্রভাবটাই বেশি আছে। এই সময় আশ্বিন ঝড় কারণে অতিরিক্ত বৃষ্টিপাত যোগান পায় দক্ষিণবঙ্গ, পশ্চিমবঙ্গের নিচটা দক্ষিণবঙ্গ অতিরিক্ত বৃষ্টি পেয়ে যায়। কেন তো বর্ষাকাল পরবর্তী অবস্থায় ঘূর্ণবাত জনিত কারণে কী হচ্ছে, অতিরিক্ত কী পেয়ে যাচ্ছে, অতিরিক্ত একটা বৃষ্টি পেয়ে যাচ্ছে। ফলে দক্ষিণবঙ্গে অনেক সময় বন্যা হয় এবং ঝড়ো হাওয়া। ওই সময় আমাদের পশ্চিমবঙ্গে আমন চাষ হয়, বর্ষাকালে যে চাষটা হয় আমন চাষের ক্ষতি করে। যেমন আমরা কয়েকটা ঝড়ের নাম অলরেডি শুনেছি, 2013 সালে হয়েছিল ফাইলিন, 2013 সাল। আবার হুদহুদ বলে নাম শুনেছিলে তোমরা, হুদহুদ এইটা পড়েছিলে 2014 সাল। আর তিতলি 2018 সাল, তিতলি বলে 2018 সাল। আর এইবারে যে ক্ষতিটা হলো তার নাম হচ্ছে বুলবুল, 2019 সালে হলো। এই সালগুলোতে এই ধরনের আশ্বিনের ঝড়গুলো হয়েছিল, সবগুলো কিন্তু প্রায় আশ্বিন মাসের দিকেই হয়েছে, আশ্বিন কার্তিক মাসের দিকেই হয়েছে। এগুলো হচ্ছে উদাহরণ লিখবে, আর প্রভাব লিখবে বন্যা হয়, আমন চাষে ক্ষতি হয়। এই হচ্ছে আশ্বিন ঝড় নিয়ে বললাম। পয়েন্টটা সেই একইভাবে দেবে, কখন দেখা যায়, কোথায় দেখা যায়, কিভাবে সৃষ্টি হয় এবং এর প্রভাবটা কি। ঠিক আছে, এবারে আমরা যে জিনিসটা পড়বো সেই জিনিসটা হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। কি বলবো না পশ্চিমী ঝঞ্ঝা নিয়ে পড়বো। পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলে? পশ্চিমী ঝঞ্ঝা মানে নামের মধ্যে কিন্তু আমরা যতগুলো পড়ছি এই মুহূর্তে সবগুলো নামের মধ্যে লুকিয়ে আছে যে ঝঞ্ঝা। এই বানানটা হবে ঝঞ্ঝা। পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলবো? নামের মধ্যে ঝঞ্ঝা মানে ঝড়ো হাওয়া বা গন্ডগোল পাকিয়ে দেওয়া বা কাউকে ঘেঁটে দেওয়া, শান্ত হাওয়াকে ঘেঁটে দিলেই ঝঞ্ঝা বা ঝুড়ে দেওয়া। আর পশ্চিম মানে পশ্চিম দিক থেকে আসা, তাই পশ্চিমী ঝঞ্ঝা নামকরণটা ওই লেখার মধ্যেই লুকিয়ে আছে। কাকে বলবো পশ্চিমী ঝঞ্ঝা? আমাদের আলোচ্য বিষয় পশ্চিমী ঝঞ্ঝাটা কি না, এটা দেখা যায় কোন সময় না, তোমরা লিখে রাখবে কিন্তু ওটা ভুল করবে না। শীতকালে দেখা যায় পশ্চিমী ঝঞ্ঝা, কথা শীতকালে দেখা যায়। কোন সময়? শীতকালে, এটা মনে রাখবে। এবং এই ঝঞ্ঝাটা কোন দিক থেকে আসে না, এই ঝঞ্ঝাটা পশ্চিম দিক থেকে আসে, তাই এর নাম পশ্চিমী ঝঞ্ঝা। ঠিক আছে, কিভাবে সৃষ্টি হয় আমরা একটু জানবো, কিভাবে সৃষ্টি হয়। আমরা ভারতবর্ষের কথা যদি একটু দেখি বা ভাবি, সেখানে দেখা যাবে ভারতবর্ষে যদি আমি ম্যাপটা ছোট করে একটা আঁকি, আমার পুরোটা আঁকলাম না। এই দিকটাতে আছে আমাদের পাঞ্জাব আছে, তোমরা জানো এই দিকটাতে পাঞ্জাব আছে, এখানে হরিয়ানা আছে, এই তো।
তাহলে পাঞ্জাব হরিয়ানা দুটো রাজ্য আছে, এখানে হিমাচল প্রদেশ আছে, এখানে জম্মু কাশ্মীর আছে। এটা জম্মু কাশ্মীর আর হিমাচল প্রদেশ। এইখান থেকে যদি আমি পাকিস্তান পেরিয়ে আফগানিস্তান পেরিয়ে যাই, দেখা যাবে এখানে ভূমধ্য সাগর আছে। কি আছে? ভূমধ্য সাগর। শীতকালে লিখে রাখবে, শীতকালে ভূমধ্য সাগর অঞ্চলে, কোন সাগরে? ভূমধ্য সাগর অঞ্চলে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ হয়। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ হয়। যে ঘূর্ণবাদটা গতির দিক পূর্বমুখী, কিন্তু আসে কোন দিক থেকে? পশ্চিম দিক থেকে। পশ্চিম দিক থেকে কিন্তু আসে, পশ্চিম দিক থেকে আসে বলে লিখে রাখবে যে ভূমধ্যসাগরীয় ঘূর্ণবাদটি ভূমধ্যসাগরে সৃষ্টি হওয়ার পর পূর্ব দিকে আসে, কিন্তু কোন দিক থেকে আসে? মানে এইভাবে যদি ভাবি, এটা পূর্ব দিকে আসে, পূর্ব দিক, আর যায় কোন দিক থেকে? পশ্চিম দিক থেকে যায়। তাহলে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যাচ্ছে, গিয়ে ভারতবর্ষের পশ্চিমে প্রবেশ করে শীতকালে। কিন্তু ওটা নাতিশীত ঘূর্ণবাদ, বললাম নাতিশীত ঘূর্ণবাদ শীতকালে সৃষ্টি হয়। ওইটা কি হয় না, পূর্ব দিকে এগিয়ে আসে, স্থলভাগের দিকে এগোতে এগোতে ভারতের পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর এইসব রাজ্যে, উত্তরপ্রদেশের রাজ্যে প্রবেশ করে বিহারের ভিতর দিয়ে, বিহারের কাছে ভিতর দিয়ে আসবে, এসে কোথায় ঢুকবে? আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে ঢুকবে। তাহলে কোথায় সৃষ্টি হয়েছে বুঝে নিয়েছ। এবং পশ্চিমবঙ্গ রাজ্যে ঢুকে, পশ্চিমবঙ্গে মানে বুঝতে পারছো, এই যে রাজ্যটা আমি বারবার বলছি, ছবিটা এঁকে দেখাচ্ছি, বারবার ছবি এঁকে দেখাচ্ছি, সেই যে এই অঞ্চলটাতে বা মালদা, মুর্শিদাবাদ ওই দিকেও হতে পারে, এই অঞ্চলটা শীতকালে কি হয়? এই ঝঞ্ঝাটা কিন্তু প্রবেশ করে। তাহলে পশ্চিম দিক থেকে এই নিম্নচাপটা এসে ভারতের তথা পশ্চিমবঙ্গের শীতকালে, কোন সময়টা? শীতকালে কি করে? একটা নিম্নচাপ তৈরি করে, অর্থাৎ কয়েকদিন ধরে ঝোড়ো হাওয়া এবং শীতলতা বাড়িয়ে তোলে এবং মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘাচ্ছন্ন পরিবেশ তৈরি করে। অর্থাৎ শীতকালটা কেমন? শান্ত থাকে, তো মৃদুমন্দ বাতাস হয় শীতকালে, শীতকালটা শান্ত, শীতকালটা রৌদ্রকরজ্জ্বল হয়, শীতকালটা এমনি আমাদের কাছে শান্ত। কিন্তু এই শান্ত পরিস্থিতিকে বিঘ্ন ঘটালেকে ওই পশ্চিম দিক থেকে আসা ঘূর্ণবাদ এই বিঘ্ন ঘটাচ্ছে, তাই ওটাকে বলা হবে পশ্চিমী ঝঞ্ঝা। শীতকালে এসে এর সুবিধা অসুবিধা কি না, যদি অসুবিধা দেখি, শীতকালে একটা না কয়েকদিন ধরে বৃষ্টি হওয়ার জন্য শীতের মাত্রাটা বেড়ে যায়, অর্থাৎ কিছুটা রোগ প্রাদুর্ভাব, ঠান্ডাজনিত রোগগুলো কিন্তু আক্রান্ত হয় মানুষজন, বিশেষ শিশুরা বা বৃদ্ধ বয়স্ক মহিলারা বা পুরুষরা, যাই হোক বয়স্ক লোকেরা কিন্তু বেশি আক্রান্ত হয়। আর সুবিধা কি না, ওই সময় শীতকালে রবি চাষ হয়, রবি চাষে কিন্তু অনেকটা সুবিধা হয়। ফলে কিছু সুবিধা অবশ্যই আছে, কিছু অসুবিধা কিছুটা আছে। তবে রবি চাষের সুবিধা হয়, কিন্তু ব্যাপক শৈত্যটা কিন্তু বেড়ে যায়, এটা তোমরা বলবে। তাহলে বলবে সৃষ্টি কোথায় হয়েছে, কোন সময়টা প্রভাব পড়ছে, কোন অঞ্চলে থেকে আসছে এবং কোন দিকে প্রভাব বিস্তার করছে বলবে, এবং তার প্রভাবটা কি কি, বুঝে গেল? তাহলে পশ্চিম ঝঞ্ঝা আমরা কিন্তু জানলাম। এরপরে যে বিষয়টা আমরা জানবো, তিনটে বিষয় অলরেডি জেনে ফেলেছি। লু বলে একটা বাতাস আছে, আমরা লু বলে একটা বাতাস আছে জানবো। লুটা কি? লুটা হচ্ছে একটা গ্রীষ্মকালীন কিন্তু স্থানীয় বায়ু, বা গ্রীষ্মের সময় একটা স্থানীয় বায়ু। বিশেষ করে ভারতবর্ষের আমরা রাজস্থানের দিকে ভাববো, রাজস্থান, আমাদের হরিয়ানা, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, ওইসব অঞ্চলে বালি দ্বারা গঠিত মাটিটা, ফলে দিনের বেলা সহজে কিন্তু উষ্ণ হয়ে পড়ে। উষ্ণ তাড়াতাড়ি নিম্নচাপ হয়ে স্থানীয় এক ধরনের গরম বাতাস প্রবাহিত হয়। সেই গরম বাতাসটা আমাদের এই দিকে, মানে আমাদের পশ্চিমবঙ্গের দিকে, মানে ওই রাজস্থান দিকে পশ্চিমের দিকে আসে, পশ্চিমবঙ্গের দিকে এসে পশ্চিমবঙ্গ অঞ্চল দুপুরবেলা কী করে, গরম প্রবাহ বা গরম বাতাস কী করে, প্রবাহিত করে কী করে আমাদের অস্বস্তির মাত্রাটা বাড়িয়ে তোলে। এবং দুপুরবেলা কিন্তু শ শব্দ করে আসে, এবং মনে হয় যে রা 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 করছে, এবং কি গরম লাগে, এবং মুখটা দিয়ে যদি লু চলে যায় যেন পুড়ে ছাই হয়ে যাবে মুখটা মনে হয়। তাহলে এই যে লুটা কি, তাহলে লু হচ্ছে এক ধরনের উষ্ণ বাতাস, যারা গ্রীষ্মকালে, পশ্চিমবঙ্গে গ্রীষ্মকালে মে জুন মাসে কিন্তু তৈরি হয়। মে জুন মাসে ওই ভারতের পশ্চিম দিক থেকে কিন্তু এই গ্রীষ্ম বাতাসটা আমাদের পশ্চিমবঙ্গের দিকে আসে, বিশেষ করে ঝাড়খণ্ড, অর্থাৎ 6 নম্বর মালভূমি অঞ্চলে, ঝাড়খণ্ড অঞ্চলে, বিহার অঞ্চলে, এবং পশ্চিমবঙ্গের পশ্চিম দিকটা, বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরের ওই দিকটাতে, বীরভূমের দিকটাতে প্রচুর প্রভাব বিস্তার করে। লুর প্রভাব কিন্তু এই অঞ্চলে বেশি প্রভাব। তার লু কোথায় দেখা যায়? আমরা পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে। কখন দেখা যায়?
না গ্রীষ্মকালে মে জুন মাসে। কেন দেখা যায় না অমুক জায়গা থেকে রাজস্থান হরিয়ানা পাঞ্জাবের দিক থেকে উত্তরপ্রদেশ থেকে উষ্ণ বাতাস ছুটে আসে শব্দ করে দুপুরবেলার দিকে, সেটাই হচ্ছে লু। এইটা গায়ে লাগলে আমাদের কিন্তু অস্বস্তির মাত্রা বাড়ে, অর্থাৎ আমরা অসুস্থ বোধ করি। লু আমাদের গায়ে যদি লাগে আমাদের কি লাগে না শরীরে কিন্তু তাপমাত্রা বেড়ে যায়। এই শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়াকে বলা হয় লু লাগা। তো আমাদের শরীরে যে লু বলে বললাম, লু আমাদের শরীরে লাগার ফলে কি হয় না শরীরের তাপমাত্রা বেড়ে যায়, তাপমাত্রা বেড়ে যায়। একে কি বলে? লু লাগা বলে। লু লাগা বলে। কোন সময় হয় বললাম, তাহলে লু পয়েন্ট দিয়ে কি লিখবে? কোন সময় হয়, স্থানটা কি বলবে না মে জুন মাস, স্থানটা বলবে পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের কোন দিকে? পশ্চিম দিকে। ওই রাজ্যগুলো বললাম পুরুলিয়া বাঁকুড়ার দিকটা। হ্যাঁ, এবং কি প্রকৃতির না উষ্ণ বায়ু এবং সহস্র বেগে দুপুরবেলা প্রবাহিত হয়, এবং এই বায়ুর প্রভাবে আমাদের তাপমাত্রা যথেষ্ট বেড়ে যায়। বিশেষ করে 45-50 তাপমাত্রা হয়ে যায়। উষ্ণতা কত হয়ে যায়? প্রায় 45-50 তাপমাত্রা হয়ে যায় সেলসিয়াস উষ্ণতা হয়ে যায়, উষ্ণতা সেলসিয়াস। তাহলে লু সম্বন্ধে বুঝতে পারছো। এই লুটাও অনেক সময় পড়তে পারে। লু কি? একটা স্থানীয় বায়ু এবং উষ্ণ বায়ু। আচ্ছা, আর যে পয়েন্টগুলো আমাদের মানে প্রশ্নগুলো আমাদের আসতে পারে বলে মনে হয় যে মৌসুমী বায়ুর প্রভাব মানে ভারতীয় জনজীবনে বা পশ্চিমবঙ্গের জনজীবনে, মৌসুমী বায়ুর প্রভাব, মৌসুমী বায়ুর প্রভাব। যদি মৌসুমী বায়ুর প্রভাব না যদি দেয়, ঘুরে যদি প্রশ্ন হয় যে ঋতু বৈচিত্র্যের প্রভাব লিখো, ঋতু বৈচিত্র্যের প্রভাব, উত্তরটা কিন্তু একই। কি বললাম যে পশ্চিমবঙ্গের জনজীবনে মৌসুমী বায়ুর প্রভাব বা ঋতু বৈচিত্র্যের প্রভাব লিখো, তাহলে উত্তর কিন্তু একই হবে। তো আমাদের জনজীবনে কি কি প্রভাব আছে আমরা পয়েন্ট আকারে একটু জেনে নেব। এগুলো তোমরা অতি সহজে বুঝতে পারবে, কোনো অসুবিধা হবে না। তাই পয়েন্টগুলো আমরা একটু লিখে নেব। যেসব প্রভাব বিস্তারগুলো করে থাকে মৌসুমী বায়ু আমাদের জনজীবনে, সেগুলো যদি একবার চোখ দিয়ে দেখি তাহলে দেখা যাবে। প্রথম হচ্ছে কৃষি উন্নতিতে। কৃষি অর্থাৎ কোন কৃষিটা কোন সময় হবে, কোন ফসলটা কোন সময় হবে, মৌসুমের আসা আর যাওয়ার উপর নির্ভর করে। অর্থাৎ খারিফ ফসল যেটা বর্ষাকালে হবে এবং রবি ফসল শীতকালে হয়, এই রবি ফসল কখন হবে আর খারিফ ফসল কখন হবে কার দ্বারা নির্ভর করবে? মৌসুমী বায়ুর দ্বারা, অর্থাৎ ঋতুর দ্বারা। 2, শুধু কৃষি নির্ভর যে শিল্পগুলো আছে তার কেমন বিকাশ ঘটবে। কৃষি নির্ভর ধরো আমরা চাকে নির্ভর করে কি হয়? চা শিল্প। পাটকে নির্ভর করে পাট শিল্প। ধানকে নির্ভর করে কি হয় না ধান উপজাত যে দ্রব্যগুলো তৈরি হয় বা চাল উপজাত দ্রব্য তৈরি হয় সেগুলো শিল্প দাঁড়িয়ে আছে। আবার গমকে নির্ভর করে আমাদের বেকারি শিল্প, আটা ময়দা শিল্প ইত্যাদি। আবার আখকে নির্ভর করে আমাদের ইক্ষু শিল্প। অর্থাৎ কৃষিভিত্তিক শিল্পগুলো কেমন হবে তা কিন্তু কার উপর নির্ভর করবে? মৌসুমী বায়ুর চরিত্রের উপরে, অর্থাৎ বৃষ্টিপাতের চরিত্র, উষ্ণতার চরিত্র ইত্যাদির উপরে। 3, শুধু কৃষি শিল্প নয়, মানুষের পোশাক পরিচ্ছদ কেমন হবে, মানুষ কোন পোশাকটা পরবে। অর্থাৎ পোশাক, গরমের সময় আমি কি পোশাক পরবো আর শীতের সময় কি পোশাক পরবো। গরমের সময় নিশ্চয়ই হালকা পাতলা সাদা পোশাক পরবো, আবার শীতের সময় এলে পশমের পোশাক কিন্তু আমরা বা মোটা পোশাক আমরা পরতে চাই শীতকে বাঁচাতে বা শীতের হাত থেকে বাঁচাতে, আমরা কিন্তু শীতের হাত থেকে বাঁচতে আমরা কিন্তু মোটা পোশাক পরি। শুধু পোশাক নয়, সঙ্গে খাদ্যাভ্যাসেরও রয়েছে। কি রয়েছে? 4 নম্বর খাদ্যাভ্যাস। মানুষের খাদ্যাভ্যাসটা কেমন হবে তাও নির্ভর করে। যেমন আমরা যখন গরম পড়ে বা গ্রীষ্মকাল আসে বা বর্ষাকালে তখন কিন্তু ভ্যাবসা গরম পড়ে, তো আর্দ্রতা যথেষ্ট বেশি থাকে, তাই খাওয়ার চাহিদা কিন্তু কমে যায়। তাই গরমের সময় হালকা ঝোল বা হালকা সবজি বা আমরা বেশি খাদ্য পিপাসু হয়ে উঠতে পারি না গরমের সময় বা বর্ষার সময়। তাই বর্ষার সময় খাবার কিন্তু একটা অন্যরকম হয়। আবার শীত এলে খাদ্য পিপাসু হয়ে উঠি, খাদ্য রসিক হয়ে উঠি। শীতের সময় বিভিন্ন পিঠে পুলি, বিভিন্ন শাকসবজি খাওয়ার দিকে একটা টেন্ডেন্সি বা আগ্রহ আমাদের কিন্তু বেড়ে যায়। অর্থাৎ ঋতু অনুযায়ী মানুষের খাদ্য কিন্তু চাহিদা আলাদা আলাদা হয়।
বা বর্ষাকালে তালের পিঠে খাবো। আবার পৌষ মাসে আমরা পিঠে খাবো, কি চালের পিঠে খাবো, পৌষ মাসে নবান্ন হিসাবে পায়েস খাবো। আবার যখন আবার চলে আসে বর্ষা বা শীত ছাড়া আবার গরমের সময় এলে আমরা বিভিন্ন রকম খাদ্যাভ্যাস খাই, যেমন সবজি যেমন খাই তেমন ফলও প্রচুর খাই, সেই আম, কাঁঠাল, জামকুল, জামরুল এসবগুলো আমরা খেতে পাই কিন্তু বা খাই। কেন ওই সময় একটা ওই ধরনের ফসলের কিন্তু বা ফলের যোগান থাকে বলে আর আমরা খেতেও ওই সময়টা ভালোবাসি। অর্থাৎ খাদ্যাভ্যাসের কিন্তু চরিত্র কিন্তু এই সময় নির্ধারিত হয়। এছাড়া বলবো মৎস্য উৎপাদন, কি বলবো, মাছ চাষ। মাছ চাষটা কোন সময় হয়? আমরা গ্রামীণ জীবনে দেখেছি আমরা মাছ মানে ছাড়ি, মানে এই খালে বিলে কিংবা আমাদের পুকুরে কখন ছাড়ি না, বর্ষা আসার ঠিক আগে কম জল থাকে, সেই কম জলে চারাপোনা ছাড়ি। বর্ষা এলে জল যখন বড় হবে চারাপোনাগুলো বড় হয়। অর্থাৎ বর্ষার জলকে কেন্দ্র করে কিন্তু পুকুর, খালে বা বিলে বা আমরা জলাশয়ে, হ্রদে, ডোবায় আমরা মাছ চাষ করি বর্ষা জলকে কেন্দ্র করে। আবার শীতকালে কিন্তু জল সেচে দিই, সেচে মাছগুলো ধরে আবার বিক্রি করি বা আমাদের নিজের চাহিদা মেটাই। তাহলে মৎস্য চাষটাও ডিপেন্ড করে কিন্তু ঋতুর উপরে, অর্থাৎ বর্ষার উপরে। নেক্সট, কর্মদক্ষতা। আমি এখন পড়াচ্ছি তোমাদের এই সময় গরমের সময়, ধর পড়াচ্ছি বিকেলে বেলা, প্রচুর ঘেমে যাচ্ছি, আমার কিন্তু বোরিং লাগছে পড়াতে। কারণ আমার এই সময় ইচ্ছে হচ্ছে না এত পড়াতে বা এত সময় দিতে ইচ্ছে হচ্ছে না। কারণ এই যে এত গরম পরিবেশ, এত আর্দ্র মনে হচ্ছে প্রচুর ঘাম বেরিয়ে যাচ্ছে, অস্বস্তি মনে হচ্ছে, কারণ এই ঋতুটার জন্য, বায়ুমণ্ডলের অবস্থার জন্য। আবার শীতকালে এলে তখন কিন্তু যতই কাজ করি না কেন ততটা কিন্তু কষ্ট মনে হয় না, কাজ করলে বরঞ্চ আরও আমেজ লাগে। অর্থাৎ শীতকালে কর্মদক্ষতা মানুষের বাড়ে কিন্তু, বা শরৎকালে বা বসন্তে একটা মনে একটা কি উদ্যম বা কর্মদক্ষতা বাড়ে। কিন্তু বর্ষার সময় ভ্যাবসা গরম, আবার গরমের সময়ও প্রচুর গরম এবং গরম ভ্যাবসাও থাকে, সেই সময় কিন্তু মানুষের কর্মদক্ষতা বা মানসিক কাজের প্রতি যে আগ্রহ, মানসিক আগ্রহ, সেটা কিন্তু কমে যায়। অর্থাৎ কর্মদক্ষতা নিয়ন্ত্রণ করে। এছাড়া রোগগ্রস্ততা, বর্ষাকালে বিভিন্ন জলবাহিত রোগগুলো হয় কিন্তু, বা শীতে আবার ঠান্ডাজনিত বিভিন্ন রোগগুলো হয়ে থাকে। তাই রোগগ্রস্ততাও আমাদের নির্ভর করে কার উপরে, মৌসুমের উপর বা ঋতুর উপরে। এছাড়া একটা বড় যে উৎসবগুলো বা অনুষ্ঠানগুলো, উৎসব আমাদের কখন কি উৎসব হবে। গরমকালে যদি ভাবে, গ্রীষ্মকালে কি হবে না, চৈত্র মাসে তো লাস্ট গরমকাল শুরু হয়, চৈত্র মাসটায় মানে বৈশাখ মাসে শুরু হয়, চৈত্র মাস শেষ, চড়ক সংক্রান্তি দেখি, তারপরে আমরা গণেশ পূজা দেখি ওই সময়টা। অর্থাৎ বিভিন্ন বাঙালির বিভিন্ন অনুষ্ঠান থাকে, জামাই ষষ্ঠী বলে বিভিন্ন অনুষ্ঠান থাকে। এছাড়া গ্রামীণ বিভিন্ন অনুষ্ঠান ওই গরমের সময় হয়। আবার যখন বর্ষাকাল আসে রথযাত্রা দেখি, আবার ভাদ্র মাসে যখন দেখি বিশ্বকর্মা পূজা দেখি, আবার পরে ওই ভাদ্র মাস শেষে আশ্বিন মাসের দিকে আমরা শারদীয় উৎসব, কালী পুজো ইত্যাদি দেখি। অর্থাৎ আবার পৌষ মাসে পৌষ সংক্রান্তি, শিবরাত্রি, অর্থাৎ বিভিন্ন ঋতুতে বিভিন্ন উৎসবগুলোর জন্য একেবারে সাথে যুক্ত হয়ে আছে। অর্থাৎ কোন উৎসবটা কোন সময় হচ্ছে সেটা কিন্তু ওই ঋতুর উপরে নির্ভর করছে, এবং ঋতু কিন্তু তোমাকে নির্ধারণ করে দিচ্ছে এই ঋতুতে এই পুজোটা হয়। প্রতিটা পুজো হওয়ার কারণ আমার একটা আছে, যে এই ঋতুতে কেন এই পুজোটা হয়। একটা ধর্ম দিক থেকে বা আমরা ধার্মিক দিক থেকে যারা বিশ্বাস, তারা কিন্তু জানে যে এই পুজোটা কেন এই সময় হয়, তার নিশ্চয় কারণ থাকে। যেমন নবান্ন হয় বা পৌষ সংক্রান্তি কেন, পৌষ মাসের শেষ, নতুন ধান উঠবে, নতুন চাল হবে, তাকে নির্ভর করেই পৌষ সংক্রান্তি মেলা হয়, পিঠে পুলির মেলা হয়। এটা সেরকম ব্যাপারটা বুঝে নিয়েছি তো মোটামুটি, ঠিক আছে। এবারে জীবন ও সম্পত্তি হানি। জীবন ও সম্পত্তি হানি বলতে না, অনেক সময় কালবৈশাখী, গ্রীষ্মকালে কি হয়, জীবন ও সম্পত্তি নষ্ট করে কে, কালবৈশাখী, হ্যাঁ কি না। জীবন ও সম্পত্তি নষ্ট করে গ্রীষ্মকালে কে, আমাদের পশ্চিমবঙ্গে কালবৈশাখী ঝড় হয়, কিন্তু জীবন মানে মানুষের মৃত্যু হতে পারে বজ্র বিদ্যুতে, ঝড়ে, বা মাটির ঘর চাপা পড়ে, গাছপালা চাপা পড়ে মানুষের মৃত্যু হতে পারে। আবার মানুষের প্রচুর কৃষি জমিরও ক্ষতি হতে পারে, আশ্বিনের ঝড়ে কৃষি জমি ধানগুলো, আমন ধানগুলো ঝড় হয় পড়ে গিয়ে পচে যায়, ফলে কৃষককে অনেকভাবে মানে সাহায্য করে সরকার। আমরা জানি বুলবুল ঝড়ে এবারেই আমাদের সরকার, বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী যে সরকার রয়েছে, মমতা ব্যানার্জি সরকার, সেই সরকার পশ্চিমবঙ্গের বিভিন্ন মানুষজনকে, অর্থাৎ কৃষককে টাকা দিয়েছে, মানে কৃষি জমি ফসল নষ্ট হয়ে যাওয়ার জন্য। তাহলে সম্পত্তি নষ্ট হচ্ছে। আশ্বিন ঝড়ে শীতকালেও কিছুটা রবি শস্যের চাষের সুবিধা হলেও সেই সময়ও কিছুটা অন্যান্য ফসলের অসুবিধা হয়ে থাকে। অর্থাৎ গবাদি পশু, মানুষের জীবনযাত্রা বা মানুষের সম্পত্তি বিভিন্ন সময় বিভিন্ন কারণে, লুর কারণে বা আমাদের কালবৈশাখীর কারণে অথবা আশ্বিন ঝড়ের কারণে নষ্ট হয়। অর্থাৎ প্রভাব বিস্তার করে রেখেছে ঋতুগুলো, কিন্তু মানুষের বিভিন্ন ভালো মন্দ সব কিছু জীবনে কিন্তু প্রভাব বিস্তার করে রেখেছে ঋতু। অর্থাৎ ঋতুর আমরা প্রভাব পড়লাম, বা ঋতু বৈচিত্র্যের প্রভাব পড়লাম, বা মৌসুমের প্রভাব পড়লাম।
এবারে আমরা তিনটে বিষয় লাস্ট প্রশ্ন পড়ব, যে তিনটে বিষয়কে লক্ষ্য রাখবো। যে পশ্চিমবঙ্গের মোট তিনটে জায়গা আছে। একটা উত্তর পার্বত্য অঞ্চল, হাইলাইটেড জায়গা তোমরা জানো, উত্তরে পার্বত্য অঞ্চল, পার্বত্য অঞ্চল। 2 নম্বর হাইলাইটেড জায়গা পশ্চিমের মালভূমি অঞ্চল, পশ্চিমের মালভূমি অঞ্চল। 3 নম্বর হাইলাইট জায়গা উপকূলীয় সমভূমি অঞ্চল। তাহলে তিনটে জায়গা, একটা উত্তর পার্বত্য অঞ্চল, একটা পশ্চিম মালভূমি অঞ্চল, উপকূলীয় সমভূমি অঞ্চল। আমরা আগে ম্যাপে দেখিয়েছি, তবুও যদি ছোট করে একটা ম্যাপ এঁকে আমরা দেখে নিতে পারি, তোমরা বুঝে নিতে পারবে অতি সহজে হয়তো। এইটা মালভূমি অঞ্চল, এটা উপকূলীয় অঞ্চল, আর এটা পার্বত্য অঞ্চল। এটা পার্বত্য অঞ্চল, এটা সমভূমি অঞ্চল, মানে উপকূলীয় সমভূমি অঞ্চল, আর এটা মালভূমি অঞ্চল। এই তিনটে অঞ্চলের আমরা জলবায়ুর তুলনা করব, যে উত্তর পার্বত্য অঞ্চলের জলবায়ু কেমন দেখা যায়, পশ্চিম মালভূমি অঞ্চলের জলবায়ু কেমন দেখা যায়, আর উপকূলীয় সমভূমি অঞ্চলের জলবায়ু কেমন দেখা যায়। অর্থাৎ এই পার্বত্য অঞ্চলের জলবায়ু, মালভূমি অঞ্চলের জলবায়ু এবং সমভূমি অঞ্চলের জলবায়ু, তিনটে জলবায়ু কিন্তু আলাদা আলাদা, কারণ এদের ভূপ্রকৃতি আলাদা। তাই ভূপ্রকৃতির দ্বারা কিন্তু জলবায়ু অনেকটা নিয়ন্ত্রিত হয়। তাই ভূপ্রকৃতি আলাদা হওয়ার জন্য জলবায়ুও কী হয়, পরিবর্তিত হয়। ফলে তিনটে জায়গার জলবায়ু আমরা তুলনা করব, এবং তুলনা করতে গিয়ে আমরা কতগুলো বিষয় ভিত্তিতে, অর্থাৎ একটা নির্দিষ্ট বিষয় নির্ভর করে বা বিষয়কে কেন্দ্র করে আমরা কিন্তু তুলনা করব। অর্থাৎ ঘিরে দিলাম, বিষয় দিয়ে আমরা তিনটে ঘিরে দিলাম। প্রথম যে বিষয়টা আমরা আলোচনা করব, যে উত্তর পার্বত্য অঞ্চল, পার্বত্য অঞ্চলের জলবায়ু, পশ্চিম মালভূমি অঞ্চলের জলবায়ু, আর উপকূলীয় সমভূমি অঞ্চলের জলবায়ু। এটা লিখতে হয়, উত্তরে পার্বত্য অঞ্চল লিখেছি তো, পার্বত্য অঞ্চলের জলবায়ু লিখতে হয় ভাষাটা, পশ্চিম মালভূমি অঞ্চলের জলবায়ু ভাষা লিখতে হয়, উপকূলীয় সমভূমি অঞ্চলের জলবায়ু। আমরা তিনটে জলবায়ু কী করবো, তুলনা করব। ঠিক আছে, তার প্রথম উত্তর পার্বত্য অঞ্চলের জলবায়ু বলতে কোনটাকে বুঝি। আমরা পশ্চিমবঙ্গের উত্তরে চলে যাব, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এইসব জায়গাগুলোকে বলা হয় কি, উত্তরের পার্বত্য অঞ্চল। অর্থাৎ অবস্থানগত প্রথম পড়বো, অবস্থান। এই অঞ্চল অবস্থানটা জানবো, বলে দিলাম অবস্থানটা। এখানে পশ্চিমবঙ্গ অঞ্চলের অবস্থান কি না, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, আর পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের পশ্চিমাংশ, এইসব অঞ্চল যে মালভূমি অঞ্চলের জলবায়ু। উপকূলীয় কোনটা না, উপকূলীয় অঞ্চল মানে এইটা, ওটা বলবো পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা কিছু অংশ, এগুলোকে বলবো কি, পূর্ব উপকূলীয় জলবায়ুর অন্তর্গত। নেক্সট অবস্থানের পর বলবো জলবায়ু প্রকৃতি। জলবায়ু কি বলবো, প্রকৃতি। তাহলে 2 নম্বর পয়েন্ট কি বললাম, প্রকৃতি বলে পয়েন্টটা এলো। যে এই অঞ্চলটা যেহেতু পার্বত্য অঞ্চল আছে তাই, এবং প্রচুর বৃষ্টি হয়, তাই নাম হচ্ছে আর্দ্র শীতল প্রকৃতির জলবায়ু। কি দেখা যায়, আর্দ্র শীতল জলবায়ু বলা হয় ওটাকে। এবং পরে মালভূমি অঞ্চল যদি চলে আসি, তাহলে মালভূমি অঞ্চলের জলবায়ুটাকে দেখা যায় কি জলবায়ু না, দেখা যাচ্ছে ওখানে উষ্ণতা যথেষ্ট বেশি থাকে, তাই উষ্ণতা বেশি থাকার জন্য গরম বেশি বোধ হয়, তাই ওখানে কি উষ্ণ পরিবেশ আছে। এবং ওই জলবায়ুটা কি দেখা যায়, শুষ্কতাও বেশি আছে, এবং শীতকালেও প্রচুর শীত হয়, আবার গরমকালেও প্রচুর গরম হয়, গরমকালে প্রচুর উষ্ণ হয়, আবার শীতকালে প্রচুর শীত হয়। তাই এটাকে বলবো চরম জলবায়ু প্রকৃতি, চরম জলবায়ু। আর এই আর্দ্র শীতল লেগে আমরা এটাও বলতো নাতিশীতোষ্ণ জলবায়ু বলতে পারি, মানে শীতল নাতিশীত অঞ্চল জলবায়ু। শীতল নাতিশীতোষ্ণ, নাতিশীতোষ্ণ নয়, শীত নয়, উষ্ণ ব্যাপারটা নয়, শীতল নাতিশীতোষ্ণ বলেছি, মানে শীতটা একটু বেশি আছে। এটা চরম ভাবাপন্ন জলবায়ু, চরম ভাবাপন্ন জলবায়ু, চরম ভাবাপন্ন জলবায়ু বা চরম জলবায়ু। আর এইটা সমুদ্র ধারে আছে বলে একে সমভাবাপন্ন জলবায়ু বলবো। তাহলে এটা নাতিশীতোষ্ণ, শীতল নাতিশীত জলবায়ু, এটা চরম ভাবাপন্ন জলবায়ু, এটা সমভাবাপন্ন জলবায়ু, এটা জলবায়ু প্রকৃতি বললাম। অর্থাৎ 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর যে পয়েন্টটা আমরা এখন পড়বো, যে দেখবো যে গড় বৃষ্টিপাত দেখা যাচ্ছে, বৃষ্টিপাতের পরিমাণটা আমি দেখবো। এইখানে বৃষ্টিপাতের পরিমাণ যথেষ্ট বেশি, প্রায় 400 সেন্টিমিটার কাছাকাছি, অর্থাৎ 300 থেকে 400 সেমি বৃষ্টিপাত হয়। কিন্তু এখানে বৃষ্টিপাত অনেক কম, 100 থেকে 150, অর্থাৎ 100 থেকে 150 সেমি বৃষ্টিপাত হয়। এখানে কিন্তু বৃষ্টিপাত যথেষ্ট হয়, 200 সেমি বৃষ্টিপাত হয়, 200 বা তার বেশি হয়ে থাকে। তাহলে এটা হচ্ছে 100 থেকে 150, এটা 200 সেমি বা তার বেশি বৃষ্টি হয়ে থাকে, অর্থাৎ বৃষ্টিপাতের মধ্যেও পার্থক্য আছে। আমরা এবারে যে পয়েন্টটা জানবো সেই পয়েন্টটা হচ্ছে উষ্ণতা। কি বলবো না, 3টে জায়গায় উষ্ণতা কি না, উষ্ণতা বুঝতেই পারছো, শীতল মানে উপরটা উষ্ণতা যথেষ্ট কম, উষ্ণতা বলে পয়েন্টটা দাও, উষ্ণতা বলে পয়েন্টটা দিলাম।
তোমরা নিশ্চয়ই শুনছো তো? হ্যাঁ শুনছো নিশ্চয়ই। এই উষ্ণতা পয়েন্টটা দেখলাম শীতকালে উষ্ণতা এখানে হয়ে যায় 3 ডিগ্রি থেকে কখনো কখনো -2 ডিগ্রিও হয়ে যেতে পারে, খুব কম সময় হয়, বিশেষ করে 3 ডিগ্রি 2 ডিগ্রি কাছাকাছি থাকে। আবার গ্রীষ্মের সময় হাইলি 10 থেকে 15 ডিগ্রি, কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়। কোন জায়গাটা? উত্তর পার্বত্য অঞ্চল, এই জায়গাটা গ্রীষ্মকালে তাপমাত্রা 10 থেকে 15, শীতকালে কিন্তু 2 ডিগ্রি 3 ডিগ্রি অথবা কখনো কখনো -1-2 ডিগ্রি তাপমাত্রা হয়। এবারে 2 নম্বর যে বিষয়টা আছে পার্বত্য অঞ্চলের পর যে মালভূমি অঞ্চলে, সেখানে উষ্ণতা আছে দেখা যাচ্ছে শীতকালে হয়ে যায় 8 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু গ্রীষ্মকালে 40 ডিগ্রি, কখনো কখনো 48 ডিগ্রি 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়, 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয় গ্রীষ্মকালে। পার্বত্য অঞ্চল না, এটা মালভূমি অঞ্চলে, কিন্তু শীতকালে উষ্ণতা অনেকটা কম থাকে। এবারে আমরা চলে আসবো উপকূলীয় অঞ্চলে। উপকূলীয় অঞ্চলে তাপমাত্রাটা কেমন থাকে না? উপকূলীয় অঞ্চলে তাপমাত্রা মাঝারি থাকে, গ্রীষ্মকালেও বেশি গ্রীষ্ম নয়, মানে গরম নয়, শীতকালে বেশি শীত নয়। অর্থাৎ এখানে গ্রীষ্মকালে তাপমাত্রা যদি দেখি যে 22-25 থেকে একটু বেশি, অর্থাৎ 28-30-এর কাছাকাছি। আবার শীতকালে দেখা যাচ্ছে 15-20 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ শীতে হচ্ছে 15 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস, আর গ্রীষ্মকালে হচ্ছে 20 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস বা 28 ডিগ্রি সেলসিয়াস বলতে পারি। তা 20 থেকে 25 ডিগ্রি বা 28 ডিগ্রি সেলসিয়াস, 15 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস, এটা গ্রীষ্মকাল এবং শীতকাল, শীতকালে গ্রীষ্মকাল, শীতকাল গ্রীষ্মকাল, শীতকাল গ্রীষ্মকাল, এইভাবে উষ্ণতা কিন্তু পার্থক্য 3টে জলবায়ুতেই দেখা যায়। এবারে উষ্ণতার পর আমরা যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব, সে পয়েন্টটা হচ্ছে আমাদের কাছে জানতে হবে এই মুহূর্তে যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে বিশেষ বৈশিষ্ট্য। বিশেষ বৈশিষ্ট্য বলতে কি কি দেখা যায়, আমরা বিশেষ বৈশিষ্ট্য জানবো। যে পয়েন্টটা বিশেষ বৈশিষ্ট্য মানে এইটা, বা এই জলবায়ুতে শীতকালে মাঝে মাঝে তুষারপাত হয় এবং ঠান্ডা শৈত্য প্রবাহ দেখা যায়, তুষারপাত হয়। এখানে গ্রীষ্মকালে বিশেষ বৈশিষ্ট্য কি না, লু প্রবাহিত হয় বা কালবৈশাখী দেখা যায়, পশ্চিমী ঝঞ্ঝাও দেখা যায়। আর এই উপকূলশ্রমী অঞ্চলে বিশেষ বৈশিষ্ট্য কি না, আশ্বিনের ঝড় বা কালবৈশাখী, এই দুটো দেখা যায়। এগুলো হচ্ছে বিশেষ বৈশিষ্ট্য। এছাড়াও জলবায়ু যদি আমরা অন্যান্যভাবে আলোচনা করি, দেখা যায় এখানকার জলবায়ু অনেকটা শীতল, এটা হচ্ছে চরম, এটা হচ্ছে সমভাবাপন্ন। মোট 3টে বিষয়, এটা সমভাবাপন্ন, চরম প্রকৃতি, শীতল প্রকৃতির। এই 3টে বিষয়কে মাথায় আগে রাখতে হবে, তারপরে উষ্ণতা বৃষ্টিপাত এইসবগুলো ঢোকাবো। নিশ্চয়ই বুঝতে পেরেছ আমি যে কথাগুলো বললাম, যে এই প্রশ্নটা কী প্রশ্ন তাহলে? পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলের জলবায়ু, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল, অর্থাৎ পশ্চিমের মালভূমি মানে এই দিকটা জলবায়ু, এবং উপকূলীয় অঞ্চলের জলবায়ুর তুলনা করলাম এবং কয়েকটা পয়েন্টের সাপেক্ষে তুলনা করলাম। তোমরা যদি দুটো পড়ে, যদি উত্তর পার্বত্য অঞ্চল বা মালভূমি অঞ্চল দুটো দিল, যে উত্তর পার্বত্য অঞ্চল ও মালভূমি অঞ্চলের জলবায়ুর তুলনা করো, তখন পয়েন্টগুলো ঠিক রাখবে, তখন এই দুটোকে তুলে ধরবে। আর যদি এ দুটো পড়ে, এ দুটো তুলে ধরবে, পয়েন্ট একই থাকবে। আবার যদি বলে এ দুটো উপকূলীয় পার্বত্য অঞ্চল, তখন এ দুটোকে তুলে ধরবে, পয়েন্ট কিন্তু একই থাকবে। পড়লে 5 নাম্বার পড়তে পারে, 3 নাম্বারও পড়তে পারে। তোমরা ভালো করে এই প্রশ্নটা পড়বে, আর জলবায়ু থেকে কিছু পড়তে হবে না, এগুলোই পড়ো। আর যদি টুকটাক থাকে সমস্যা হয় আমাকে জানিও। আর তোমরা একটু বাড়িতে বসে পড়ো আর লিখো, প্র্যাকটিস করো, যেটা পারবে না আমাকে জানিও। আমি তোমাদের জন্য এই ভিডিওগুলো করেছি, কোথাও ভুল ত্রুটি একটু আছে, তোমরা সেগুলো একটু যদি না বুঝতে পারো আমাকে বলো, আর কিছু নয়।